বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্মান প্রথম বর্ষের সকল ছাত্রছাত্রী এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকের কোর্সের নাম লোক প্রশাসন পরিচিতি, কোর্স কোড 211907, লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম আমলাতন্ত্র। আমি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় আমলাতন্ত্র বা বিউরোক্রাসি কি, আমলাতন্ত্রের গুরুত্ব বা গুণাবলী, আমলাতন্ত্রের সমালোচনা বা ত্রুটি সমূহ, কন্ট্রোল অফ বিউরোক্রাসি, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ এবং উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্ব। এবারে আসা যাক আমলাতন্ত্র কি। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য উপাদান হিসেবে স্বীকৃত। রাষ্ট্রের প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীরা হলো শাসন বিভাগের অরাজনৈতিক অংশ। তারা রাষ্ট্রকৃতক বা রাষ্ট্রভৃত্যক নামে পরিচিত বা সিভিল সার্ভেন্ট হিসেবে পরিচিত। আদর্শ, দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও জনসেবার মাধ্যমে আমলারা জনগণের বন্ধুতে পরিণত হতে পারেন। বর্তমান অর্থে আমলাতন্ত্র শব্দটির ব্যবহার না থাকলেও প্রাচীনকাল থেকেই বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থাতে আমলাতন্ত্রের উপস্থিতি অনেক প্রমাণ পাওয়া যায়। আজ থেকে ৫৫০০ বছর আগে দক্ষিণ মেসোপটেমিয়া অঞ্চলের সুমেরীয় সভ্যতাতেও এক ধরনের আমলাতন্ত্রের উপস্থিতির নজির পাওয়া গেছে। আধুনিক জাতিরাষ্ট্র ব্যবস্থা বিকাশের সময় থেকে, বিশেষত অষ্টাদশ শতাব্দী থেকে বর্তমানে আমরা যে অর্থে আমলাতন্ত্র বুঝে থাকি তার বিকাশ শুরু হয়। ১৯ শতাব্দী নাগাদ ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্র পরিচালনায় আমলাতন্ত্র বড় ভূমিকা নিতে শুরু করে। আমলাতন্ত্র বস্তুত আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ। রাষ্ট্রীয় প্রশাসনের স্থায়ী বা অরাজনৈতিক অংশই আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস নামে পরিচিত। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ বিউরোক্রাসি। ইংরেজি বিউরোক্রাসি শব্দটি এসেছে ফরাসি থেকে। ফরাসিতে শব্দটি এসেছে ফার্সি বিউরো এবং গ্রিক ক্র্যাটোস শব্দের সমন্বয়। বিউরো শব্দের অর্থ ডেস্ক বা অফিস এবং ক্র্যাটোস শব্দের অর্থ শাসন বা রাজনৈতিক ক্ষমতা। সুতরাং আমলাতন্ত্রের শাব্দিক অর্থ হচ্ছে ডেস্ক গভর্নমেন্ট বা দাপ্তরিক সরকার। আক্ষরিক অর্থে আমলাতন্ত্র বলতে বোঝায় আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন। জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সর্বপ্রথম লিগাল অ্যান্ড রেশনাল মডেলের মাধ্যমে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন। ম্যাক্স ওয়েবারকে বলা হয় আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক। ম্যাক্স ওয়েবার ছাড়াও অনেক পণ্ডিত আমলাতন্ত্রকে সংজ্ঞায়িত করেছেন। প্রামাণ্য সংজ্ঞা। জন ফিফনার ও রবার্ট প্রেস্থাস বলেন, আমলাতন্ত্র হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও তাদের কর্মকাণ্ডকে এমন এক পদ্ধতিতে সংগঠিত করা যা সুসংহতভাবে গোষ্ঠীর উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। অধ্যাপক এস.ই. ফাইনার বলেন, আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। গ্যাব্রিয়েল আলম্যান্ড ও জিব আওয়েলের মতে আমলাতন্ত্র বলতে একটি ব্যাপক সংগঠনকে বোঝায় যার মাধ্যমে শাসকবর্গ নিজেদের সিদ্ধান্তকে কার্যকর করার চেষ্টা করেন। পরিশেষে বলা যায় আমলাতন্ত্র হচ্ছে স্থায়ী বেতনভুক্ত, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারী সংগঠন যার দ্বারা সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এই আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আধুনিক সরকার ব্যবস্থায় আমলাতন্ত্র একটি অপরিহার্য সংগঠন। আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তার মধ্যে ১ নম্বর হচ্ছে পদসোপান নীতি, অর্থাৎ আমলাতন্ত্রে পদসোপান নীতি থাকে, স্থায়িত্ব থাকে এদের, সুনির্দিষ্ট কর্মক্ষেত্র থাকবে, পেশাদারী ও বেতনভুক্ত হবে এরা, নিয়োগ ও পদোন্নতি থাকবে নির্ধারিত পদ্ধতি অনুযায়ী এবং এদের মধ্যে নিরপেক্ষতা থাকবে, আনুষ্ঠানিকতা থাকবে অর্থাৎ নিয়ম মেনে চলবে সবসময়, দক্ষতা থাকতে হবে, নিরবচ্ছিন্নতা থাকতে হবে, লাল ফিতার দৌরাত্ম্য অবশ্য থাকবে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য,
কর্মবিশেষীকরণ বা ডিভিশন অফ ওয়ার্ক থাকবে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, আমলাতন্ত্রে লিখিত নির্দেশ থাকবে, নৈর্ব্যক্তিক আদেশ থাকবে এবং পদোন্নতি থাকবে। পরিশেষে বলা যায়, আমলাতান্ত্রিক সংগঠন বহুমুখী বৈশিষ্ট্যের অধিকারী। সরকারের নীতি ও কর্মসূচি দল নিরপেক্ষভাবে বাস্তবায়ন করাই আমলাদের মূল দায়িত্ব। প্রশাসনের ধারাবাহিকতা রক্ষা করে আমলারা জনগণের সার্বিক কল্যাণ সাধন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমাদের জন্য 3টি ছবি স্ক্রিনে দেওয়া হয়েছে। একটাতে আছে আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যুরোক্রেসি, অর্থাৎ ব্যুরোক্রেসির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য জন্য ছবি দেওয়া হয়েছে। এখানে ইম্পার্সোনালিটি আছে, এই যে এমপ্লয়মেন্ট বেসড অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে রুলস অ্যান্ড রেগুলেশনস, হায়ারার্কি অফ অথরিটি অ্যান্ড ডিভিশন অফ লেবার। আর এইখানে যে একটি ছবি আছে, এটিকে বলা হচ্ছে আমলাতন্ত্রের একটা প্রতীক। একজন মানুষের মতো এই কোট এবং টাই আছে, কিন্তু তার মুষ্টিবদ্ধ এবং তারা একতাবদ্ধ এবং তারা খুব শক্তিশালী, এটা বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। এবং এইখানে যে আরেকটি ছবি দেওয়া হয়েছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো যে এইখানে আমলারা কিভাবে কাজ করে, দাপ্তরিক কাজ, সে তার একটা প্রতীক এখানে দেওয়া হয়েছে। তো এগুলো জাস্ট একটা প্রতীকী ব্যবস্থা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব আমলাতন্ত্রের গুরুত্ব বা গুণাবলী। আমলাতন্ত্রের ইম্পর্টেন্স বা মেরিটস অফ ব্যুরোক্রেসি আমরা দেখতে চাই। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় আমলাতন্ত্রের গুরুত্ব অপরিসীম। হারবার্ট মরিসন বলেছেন, ব্যুরোক্রেসি ইজ দ্য প্রাইস অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এক কথায় বলা যায়, যে কোনো ধরনের সরকার ব্যবস্থাই আমলাতন্ত্রের প্রয়োজন অপরিমেয়। নিচে আমলাতন্ত্রের গুরুত্ব ও গুণাবলী নিয়ে আমরা কথা বলতে চাই। 1 নম্বর হচ্ছে আইন বাস্তবায়ন ও কার্যকর। অর্থাৎ আমলাতন্ত্রের সবচেয়ে বড় যে গুণ বা যে গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে যে আমলারা একটি দেশের বা একটি রাষ্ট্রের যে সকল নীতি নির্ধারণ বা সরকার যে সমস্ত আইন তৈরি করে, সেগুলো বাস্তবায়ন ও কার্যকর করে থাকে তারা বিভিন্নভাবে। রাষ্ট্রের যে কিছু নির্ধারিত মেকানিজম আছে, সেই মেকানিজমগুলো ইউজ করে তারা রাষ্ট্রের সকল ধরনের আইন প্রণয়নের যেমন সহায়তা করে, আইন বাস্তবায়ন ও কার্যকর করে থাকে। সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ, অর্থাৎ রাষ্ট্রের শৃঙ্খলা থেকে শুরু করে সকল কিছু, প্রশাসনের সকল ব্যবস্থায় আমলারা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করে থাকে এবং এই সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের জন্য আমলাতন্ত্রের গুরুত্ব অপরিহার্য। শ্রম বিভাগ ও কর্মবিশেষীকরণ, এটি আমলাতন্ত্রের অন্যতম একটি গুণ, যে সেইখানে রাষ্ট্রের সকল কার্যাবলীকে ভাগ করা হয় এবং শ্রম বিভাগ বা কর্মবিশেষীকরণ বলা হয়। আমরা এর আগের ক্লাসে আমরা ডিভিশন অফ লেবার নিয়ে কথা বলেছিলাম, সেটাই শ্রম বিভাগ ও কর্মবিশেষীকরণ এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে টেকনিক্যালি রাষ্ট্রের সকল কাজকে বেশ কিছু ভাগে বিভক্ত করে সেগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয় আমলাতন্ত্রের মাধ্যমেই। কর্মকর্তাদের কর্মকুশলতা বৃদ্ধি, এটি আমলাতন্ত্রের একটি বড় গুণ। আমলাতন্ত্রদেরকে যথাযথভাবে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য তাদের কর্মকুশলতা বৃদ্ধি পায়। তারা এমনভাবে তৈরি হয়, বিশেষ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের কর্মকুশলতা অনেক বৃদ্ধি পায়। এর জন্য আমলাতন্ত্র অত্যন্ত গুরুত্ব রয়েছে। জনস্বার্থ বাস্তবায়ন ও সংরক্ষণ, আমাদের আরও একটি গুণাবলী, এটা অনেকগুলো গুণাবলীর মধ্যে অন্যতম, যে জনস্বার্থ বাস্তবায়ন ও সংরক্ষণ করে থাকে এরা সবসময়, জনগণের স্বার্থটাকেই প্রাধান্য দেয় আমলারা। আধুনিকতার বাহন, 6 নম্বর যে গুণ বা গুরুত্ব, অর্থাৎ আমলাতন্ত্র আধুনিকতার একটি বাহন, আধুনিকতার সমৃদ্ধ। আমলাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারী আধুনিক জ্ঞানে সমৃদ্ধ এবং তারা তাদের সমাজের আধুনিকতার বাহন হিসেবে পরিগণিত হয়ে থাকে। আধুনিক সকল সিস্টেম তারা চালু করেন এবং রাষ্ট্রের জনগণের স্বার্থে সেগুলো বাস্তবায়ন করেন। সরকারি নীতি সম্পর্কে যথাযথ জ্ঞান দান, সরকার কি করছে, কিভাবে তাদের কার্যাবলী পরিচালিত হবে এবং সরকারি নীতি কি হবে তার সম্পর্কে যথাযথ জ্ঞান দান করে আমলারা সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন যে সরকারি নীতি এরকম, সরকারি নীতি বাস্তবায়ন হচ্ছে এভাবে, এবং সরকার কি চায়, সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায়, জনগণকে উন্নয়নের শিখরে কিভাবে পৌঁছে নেবে ইত্যাদি ব্যাপারে আমলাতন্ত্র ভূমিকা রাখে। পরিবর্তনশীলতার ধারক,
আমলাতন্ত্রকে বলা হয় পরিবর্তনশীলতার ধারক। আমলাতন্ত্রের গুরুত্ব এখানেই যে স্থবির থাকে না আমলারা, তারা পজিটিভ পরিবর্তনশীলতার আনয়ন করেন সমাজে, এই কারণে তাদেরকে পরিবর্তনশীলতার ধারক বলা হয়ে থাকে। মেধাভিত্তিক গুণাবলীর বিকাশ। আমলাতন্ত্রের অন্যতম গুরুত্ব হচ্ছে যে এদের মেধাভিত্তিক গুণাবলীর বিকাশ ঘটে থাকে রাষ্ট্রীয় ব্যবস্থায়। এদের মেধাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং তাদের যে গুণগুলো রয়েছে সেগুলোর বিকাশ ঘটায় আমলারা। রাজনৈতিক যোগাযোগের মাধ্যম। আমলারা হচ্ছে সরকার এবং জনগণের মধ্যে রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসাবে বা সেতু বন্ধন হিসেবে কাজ করেন। তারা জনগণের সমস্যাগুলোকে সরকারের কাছে তুলে ধরেন এবং সরকার যে নীতি নির্ধারণ করেন সেই সমস্যা সমাধানের জন্য সেগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন জনসেবার নামে। এই জন্য রাজনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে আমলাদেরকে গণ্য করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আমলাতন্ত্রের সমালোচনা বা ত্রুটি সমূহ নিয়ে একটু কথা বলতে চাই। অনেক গুণাবলী থাকা সত্ত্বেও আমলাদের কিছু কিছু ত্রুটি রয়েছে আমলাতন্ত্রের, সেগুলো ক্রিটিসিজম আর ডিফেক্টস অফ ব্যুরোক্রেসি বলা হয়ে থাকে। উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় আমলাতন্ত্রের ইতিবাচক ভূমিকা থাকা সত্ত্বেও এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রতিবাদ ধ্বনিত হয়েছে, তাই আমলাতন্ত্র সমালোচনার ঊর্ধ্বে নয়। অধ্যাপক ডব্লিউ.এ. রবসন বলেছেন, দ্য সিভিল সার্ভিস ইন ব্রিটেন অ্যান্ড ফ্রান্স গ্রন্থে বলেছেন, আমলারা সর্বদাই নিজেদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন, নিজেদের পদ সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন, জনগণের সুযোগ সুবিধার প্রতি উদাসীন থাকেন, তারা বিধিবিধান ও আনুষ্ঠানিকতার ব্যাপারে বাতিগ্রস্ত। এই কথা বলেছেন ডব্লিউ.এ. রবসন। রামজে মুর হাউ ব্রিটেন ইজ গভর্নড গ্রন্থে বলেছেন, গণতন্ত্রের নামাবলী গায়ে চাপিয়ে এটি বেড়ে উঠেছে, অনেকটা ফ্রাঙ্কেনস্টাইন দানবের মতো, অনেক সময় এটি তার সৃষ্টিকর্তাকে হত্যা করতে চায়। লর্ড হিওয়ার্ট দ্য নিউ ডেপোটিজম গ্রন্থে বলেছেন, আমলাতন্ত্র স্বেচ্ছাচারের পতন মুক্ত করে। আমরা এখন এক এক করে আমলাতন্ত্রের ত্রুটি সমূহ তুলে ধরতে চাই। প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমরা একটু খেয়াল করো যে আমলাতন্ত্রের প্রথম এবং গুরুত্বপূর্ণ যে সমালোচনা বা ত্রুটি, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ পদসোপান নীতি। পদসোপান নীতি খুব প্রয়োজন, বাট পদসোপান নীতি আমলাতন্ত্রে নেগেটিভ হিসেবে গণ্য করা হয় অনেক সময়। যেমন বস যেটা বলে সেটাই চূড়ান্ত, নিজের কোনো সক্রিয়তা নেই। অর্থাৎ পদসোপান নীতি এমনভাবে বাস্তবায়ন করা হয় আমলাতন্ত্রে যে তার উপরস্থ বস তিনি যেভাবে যা বলছেন সেটাই চূড়ান্ত হিসেবে গণ্য করেন, সেটাই বাস্তবায়ন করেন এবং নিজের কোনো সক্রিয়তা নেই বলে মনে হয় আমলাতন্ত্রে। এই জন্য এটা সমালোচনা করা হয়েছে এই পদসোপান নীতি, ত্রুটিপূর্ণ পদসোপান নীতি হিসাবে। 2 নম্বর যেটা আমলাতন্ত্রের সমালোচনায় বলা হচ্ছে, ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করার অভ্যাস। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমলাতন্ত্রের যে ফাইল সিস্টেম আছে সেখানে তারা সবসময় বিধির কথা বলে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করেন এবং এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। এই জন্য এটা বলা হচ্ছে যে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করা, সোজাসুজিভাবে যে কাজটা করা যায় সরলভাবে সেটাকে তারা না করে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করার অভ্যাস তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তারপরে হচ্ছে বিশেষীকরণের একটা কুফল আছে আমলাতন্ত্রের ত্রুটি সমূহের মধ্যে, এটাকে বলা হয় যে বিশেষীকরণের কুফল। অর্থাৎ নিজেকে সবসময় সর্বসর্বা মনে করে, অন্য কেউ পারবে না বলে তারা মনে করে, যেহেতু এই কাজে তারা বিশেষজ্ঞ, যেহেতু কর্ম বিশেষীকরণ করা হয়, ডিভিশন অফ ওয়ার্ক করা হয়, সেহেতু তারা ভাবে এই কাজটা অন্য কেউ আর করবে না, এটা আমরাই বিশেষজ্ঞ হয়ে গিয়েছি, আমরাই করতে পারবো, অন্য কেউ আর পারবে না, এরকম একটা ভাব তাদের মধ্যে কাজ করে। এই জন্য এটাকে বিশেষীকরণের কুফল হিসেবে গণ্য করা হয়। আরো একটা ত্রুটি হচ্ছে আমলাতন্ত্রের সমালোচনায় দায়িত্বহীনতা। তাদেরকে বলা হয় অনেক সময় দায়িত্বহীন হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ আমলাতন্ত্র মধ্যে অনেক সময় দায়িত্বহীনতার কাজ করে, এরা সরাসরি রাজনীতির কাছে জবাবদিহি করে না অনেক সময়, যার কারণে তারা যে সমস্ত কাজগুলো করে তারা অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দিয়ে থাকেন। এরপরের যে ত্রুটি সেটা হচ্ছে রক্ষণশীল মনোভাব। তাদের মধ্যে রক্ষণশীল মনোভাবও কিন্তু আছে, অর্থাৎ তারা অন্যের পরামর্শ সহজে গ্রহণ করে না, যেটা আছে যেভাবে আছে সেভাবেই তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, এটা আগেই বলা হয়েছে, এবং তারা রক্ষণশীল মনোভাব সম্পন্ন। স্বতন্ত্র শ্রেণী মনে করে, এটা একটি বড় সমালোচনা আমলাতন্ত্রের বিরুদ্ধে ত্রুটি, যে তারা যে আলাদা জনগণের থেকে এবং অন্যান্য চাকরিজীবী শ্রেণী থেকে, যে সম্পূর্ণ আলাদা,
সেটা সব সময় তারা মনে করিয়ে দেয় অন্যদেরকে, এবং নিজেরাও সেটা মনে করে, স্বতন্ত্র শ্রেণী মনে করে আমরা নিজেদেরকে। এরপরে হচ্ছে নীতি প্রণয়নের হস্তক্ষেপ। আমাদেরকে সবসময় দেখা যায় তারা রাজনৈতিক অংশকে নীতি প্রণয়নে, অর্থাৎ রাষ্ট্রের নীতি প্রণয়ন করার দায়িত্ব সরকারের বা রাজনীতিবিদদের বা মন্ত্রীদের, তারা সবসময় মন্ত্রীদের বিভিন্ন নীতি প্রণয়নে হস্তক্ষেপ করে থাকে এবং তারা বলে থাকেন যে এভাবে না করলে কিন্তু জনগণের উপর প্রভাব পড়বে বা বিদ্রোহ হতে পারে বা জনসমালোচনা হতে পারে। এই কারণে তারা নীতি প্রণয়নে হস্তক্ষেপ করে থাকেন বিভিন্নভাবে, এবং তারা বিশেষজ্ঞতা প্রমাণ করার জন্য অনেক সময় এটা বলে থাকেন। আমলাদের আরও একটি সমালোচনা হচ্ছে রাজনীতিবিদদের অসহযোগিতা, যেটা আমি একটু আগেই বলে ফেলেছি যে আমলারা তো স্থায়ী কর্মকর্তা, তারা যতদিন চাকরির বিধিমালা অনুযায়ী যতদিন বয়স থাকবে ততদিন তারা চাকরি করে, এবং তারা অনেক সময় রাজনীতিবিদদেরকে অসহযোগিতা করেন। তারা রাজনীতিবিদদেরকে বোঝাতে চান বা বোঝান যে আমরাই সর্বেসর্বা এবং এভাবে আমরা আগে করেছি, এখন এইভাবে না করলে সমস্যা তৈরি হতে পারে, এই বলে রাজনীতিবিদদেরকে অসহযোগিতা করে থাকেন অনেক সময়, সেটাই বলা হচ্ছে। এরপরে সবচেয়ে বড় সমালোচনা যেটা, লাল ফিতার দৌরাত্ম্য। এইটা আমলাতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা। এরা তোমরা নিশ্চয়ই বুঝে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাল ফিতার দৌরাত্ম্য হচ্ছে কাজকে বিনা প্রয়োজনে আটকে রাখা এবং ফাইল স্তূপীকৃত হয়ে যায়, সিদ্ধান্ত আসতে অনেক দেরি হয়, বিভিন্ন পদসোপান ঘুরে বিভিন্ন টেবিল ঘুরতে ঘুরতে একটি সিদ্ধান্ত অনেক দেরি হয় বলে এই আমলাতন্ত্রের একটি বড় সমালোচনা হয়, লাল ফিতার দৌরাত্ম্য বলা হয় এটাকে, রেড টেপিজম ইংরেজিতে বলে। 10 নম্বর আমলাতন্ত্রের সমালোচনার আরো একটি বড় দিক হচ্ছে আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি। অর্থাৎ আমলারা আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি করে ফেলেন। এরা নিয়মের কথা বলে, বিধিতে নাই, ওখানে নাই, সেখানে নাই, জনগণের স্বার্থকে প্রাধান্য না দিয়ে আনুষ্ঠানিকতার প্রাধান্য দিয়ে থাকেন, এবং এমন পরিবেশ তৈরি হয়ে যায় যে বিধিতে না থাকলে বা রুলসের মধ্যে না থাকলে তারা কখনোই কোনো কাজ করে না, সব কিছু বিধির মধ্যে ফেলে আনুষ্ঠানিকতার বাড়াবাড়িতে পরিণত করেন। এরপরে হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা। আমলাতন্ত্রের একটি বড় সমালোচনা হচ্ছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের মতো কাজ করেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা তৈরি হয় তাদের। অনেক সময় তারা যথাযথভাবে অনেক সময় কাজ করেন না এবং তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি অনীহা তৈরি হয় অনেক সময়, তারা নিজেদেরকে সর্বেসর্বা মনে করার কারণে। হ্যাঁ, পরে হচ্ছে স্বেচ্ছাচারিতার পথ প্রশস্ত করেন তারা। বলা হচ্ছে যে আমলাতন্ত্র স্বেচ্ছাচারিতার পথ প্রশস্ত করে থাকেন, অর্থাৎ তারা আনুষ্ঠানিকতার কথা বলে, নিয়মের কথা বলে স্বেচ্ছাচারিতার পথ প্রশস্ত করেন বলে অনেকে সমালোচনা করে থাকেন। 13 নম্বর যে সমালোচনা সেটি হচ্ছে ক্ষমতার প্রভাব। আমলাতন্ত্র ক্ষমতার প্রভাব সব সময় বিস্তার করে থাকেন, তাদের ক্ষমতার প্রভাব দেখান এবং জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করেন, সবসময় জনগণ থেকে বিচ্ছিন্ন থাকেন এই ক্ষমতার প্রভাব বলয়ের কারণে। তারা ক্ষমতার মধ্যেই থাকেন এবং ক্ষমতার প্রভাব বিস্তার করে থাকেন। মানবিক দিক উপেক্ষা। আমাদের কার্যক্রমে দেখা যায় যে তারা মানবিক দিক উপেক্ষা করে থাকেন। জনগণের অনেক সমস্যা তারা মানবিক দিক থেকে না দেখে নিয়মের দিক থেকে দেখেন, যার কারণে অনেক সময় সমস্যাগুলো জিইয়ে রাখেন বা সমস্যাগুলো যথাসময়ে সমাধান করার চেষ্টা করেন না, নিয়মের কথা বলে বা নিয়মে নাই তাই তারা মানবিক দিকটাকে সবসময় উপেক্ষা করে থাকেন এবং মানবিক দিককে প্রাধান্য দেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 15 নম্বর হচ্ছে সাম্রাজ্য বিস্তার করতে তৎপর। এটা সমালোচনা করে থাকেন অনেক শাসন চিন্তাবিদগণ, যে তারা তাদের যে নিজস্ব একটা জগৎ, তাদের এই ক্ষমতার সাম্রাজ্য, তারা সবসময় সব জায়গায় প্রভাব বিস্তার করতে থাকেন বা সাম্রাজ্য বিস্তার করতে তৎপর থাকেন সবসময়। তারা নিজেদেরকে ছাড়া অন্য কোনো কর্মকর্তা বা অন্য কোনো শ্রেণীকে পাত্তাই দিতে চান না। সমাজের ব্যবসায়ী আছে, অন্যান্য আছে যারা, তাদেরকে তেমন তাদের উপর প্রভাব বিস্তার করতে চান এবং সাম্রাজ্য বিস্তার করতে চান সোজা কথায়। এবং এই কারণেই সর্বশেষ যে সমালোচনাটা করা হয় সেটা হলো ক্ষমতা লিপ্সা। তাদের মধ্যে ক্ষমতা লিপ্সাটা আছে এবং তারা অনেক সময় আমলাতন্ত্র ক্ষমতায়ও আসেন। অনেক সময় দেখা যায় অনেক আমলা ক্ষমতার চর্চা করতে করতে তারা রিটায়ারমেন্টের পরে আবার রাজনীতিতেও নেমে যান এবং তারা ক্ষমতার বাইরে থাকতে চান না।
এই জন্যই বলা হয় যে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারলে যে আমলাতন্ত্রের অনেক গুণ থাকা বা প্রয়োজন থাকা সত্ত্বেও, গুরুত্ব থাকা সত্ত্বেও কিন্তু কিছু কিছু সমালোচনা রয়ে গেছে তাদের। এখন আমরা কন্ট্রোল অফ ব্যুরোক্রেসি নিয়ে একটু কথা বলতে চাই, অর্থাৎ আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ। কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় এবং কেন প্রয়োজন আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ? আমলাতন্ত্র ব্যতীত আধুনিক সরকারের প্রশাসন যন্ত্র পরিচালনা করা সম্ভব নয়। তবে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের গুরুত্বের বৃদ্ধির পাশাপাশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। তারা ক্রমান্বয়ে শক্তিশালী হবার কারণে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হুমকির সম্মুখীন হচ্ছে। কেননা রিচার্ড ক্রসম্যান এর মতে, অ্যান আনকন্ট্রোলড ব্যুরোক্রেসি ইজ এ থ্রেট টু ডেমোক্রেসি। তাই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। নিম্নোক্ত কারণে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। 1 নম্বর হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কিন্তু আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, না হলে কিন্তু গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সংসদীয় ব্যবস্থার সফলতার জন্য আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাজনৈতিক শাসকদের পরামর্শ দান করার জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আইন প্রণয়ন করার জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবং সরকার ও জনগণের মধ্যে সেতু বন্ধনের জন্য আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের উপায় নিয়ে একটু কথা বলতে চাই, যে আমলাতন্ত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। এর কিছু মেকানিজম বা কৌশল রয়েছে যাকে বলা হয় মেথড অফ কন্ট্রোলিং ব্যুরোক্রেসি। অনেকগুলো উপায় রয়েছে, তার মধ্যে প্রশাসনিক বা আত্মনিয়ন্ত্রণ বলা হয়, অর্থাৎ তাদের নিজেদের যে সংস্থা রয়েছে প্রশাসনিক বা আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ আমলাদের নিজেদেরকেই নিয়ন্ত্রণের কিছু উপায় রয়েছে। তারা তারা বিভিন্ন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যায় আমলাদেরকে। তাদের লিখিত নিয়ম আছে, সেসব নিয়মের মাধ্যমে পদাধিকার বলে উপরস্থ কর্মকর্তা নিজের কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করবে, সেটাই প্রশাসনিক আত্মনিয়ন্ত্রণ। তাদের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই কারণেই তাদেরকে আত্মনিয়ন্ত্রণ করার উপায় রয়েছে, প্রশাসনিক বা আত্মনিয়ন্ত্রণ বলা হয় এটাকে। 2 নম্বর যেটা রাজনৈতিক নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজনৈতিকভাবেও তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। সেটা হচ্ছে এদেরকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়, সেটা হলো হচ্ছে আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রণ। আইনসভা মানে পার্লামেন্ট তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে বিভিন্নভাবে, তারও কতগুলো উপবিভাগ রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রয়োজনীয় আইন তৈরি ও সংশোধনের মাধ্যমে, অর্থাৎ পার্লামেন্ট আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় আইন তৈরি করবে এবং সেটা যে আইন আছে সেই আইনে যদি নিয়ন্ত্রণ সম্ভব না হয় তাহলে সংশোধনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটাকে রাজনৈতিক নিয়ন্ত্রণের বলা হচ্ছে বা আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রণ। বাজেট আলোচনা ও শুনানির মাধ্যমে, অর্থাৎ আমলাদের জন্য যে বাজেট বরাদ্দ থাকে সেটা কমিয়ে আলোচনা ও শুনানির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাধ্যমে, পার্লামেন্টের বিভিন্ন কমিটি আছে, তার মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বা আমলাদের নিয়ন্ত্রণ করতে পারে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে জবাবদিহির মাধ্যমে। প্রশ্ন উত্থাপন ও উত্তর প্রদানের মাধ্যমে, অর্থাৎ পার্লামেন্টে যে কোনো আমলাদের সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা যায় ও সেটা উত্তর প্রদানের মাধ্যমে এটা করা সম্ভব। মুলতবি প্রস্তাব উত্থাপনের মাধ্যমে এটা করা সম্ভব। বিশেষ অনুসন্ধান কমিটির মাধ্যমে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যায় পার্লামেন্টারি সিস্টেমে। 2 নম্বর হচ্ছে, অর্থাৎ রাজনৈতিক নিয়ন্ত্রণের 2 নম্বর হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তাদের কাজের জন্য চাপ সৃষ্টি করতে পারে এবং সেটা সরকার নজরে আনতে পারে। তারা বলতে পারে যে অমুক কর্মকর্তা বা অমুক বিভাগের অফিসাররা আমাদের কথা শুনছে না, তারা বিভিন্নভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনতে পারেন। এরপরে হচ্ছে পেশাজীবী সংস্থা, নিজেদের বিভিন্ন সমিতি থাকে, সেটা কর্তৃক নিয়ন্ত্রণ হতে পারে। যেমন আমলাদের নিজস্ব সমিতি আছে, ডাক্তারদের নিজস্ব সমিতি আছে, শিক্ষকদের নিজস্ব সমিতি আছে, সেই সব সমিতি যে আছে পেশাজীবী সংস্থা বলা হয়। ইঞ্জিনিয়াররা নিজস্ব সমিতি আছে, পেশাজীবী সংস্থা, তারা তাদের নিজেদের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। অনুসন্ধান কমিটির মাধ্যমে, অর্থাৎ জনগণ যদি বলে যে এটা নিয়ে অনুসন্ধান কমিটি তৈরি করে এই ঘটনার জন্য, তাহলে বিশেষ কমিটির মাধ্যমে, অনুসন্ধান কমিটির মাধ্যমে জনগণের চাপে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব।
অর্থনৈতিক নিয়ন্ত্রণ বলে একটা নিয়ন্ত্রণ আছে, আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থনৈতিক নিয়ন্ত্রণ 3 নম্বর, পদসংখ্যা, বেতন ভাতা, সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমলাদের পদের সংখ্যা কমানোর হুমকি দেওয়া যেতে পারে, যে তোমাদের এত লোকের দরকার নাই, ছাঁটাই করতে হবে। বেতন ভাতা কমানোর প্রস্তাব দেওয়া যেতে পারে, এটাও একটা নিয়ন্ত্রণের কৌশল। আর একটা হচ্ছে সুযোগ সুবিধা নিয়ন্ত্রণ করে, যে বিভিন্ন রকম সুযোগ পান আমলারা, সেগুলো নিয়ন্ত্রণ করে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার আসছে বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ, অর্থাৎ বিচার বিভাগ বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতে পারে আমলাদেরকে, যে কোনো মামলা তারা গ্রহণ করতে পারে, রায় দিতে পারেন ইত্যাদি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়ারেন্ট টু রিট, এগুলো সব আইনের পরিভাষা বা কোর্টের পরিভাষা। হেভিয়াস কার্পাস, সার্টিয়ারি রিট, ম্যান্ডামাস রিট, ইনজাংশন হচ্ছে কার্যে নিষেধাজ্ঞা আরোপ করা, প্রহিবিশন, এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমলাদের জন্যই এই ট্রাইব্যুনালটা করা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল। এবং ন্যায়পাল, এটার মাধ্যমে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। 5 নম্বর যে নিয়ন্ত্রণের যে মেথড বা কলাকৌশল বা মেকানিজম, সেটা হচ্ছে নাগরিক নিয়ন্ত্রণ। নাগরিক নিয়ন্ত্রণ কয়েক ধরনের আছে। 1 নম্বর হচ্ছে নাগরিক উপদেশ কমিটির মাধ্যমে, অর্থাৎ নাগরিকরা একটা উপদেশ কমিটি তৈরি করতে পারে, তা অনেক দেশে আছে এটা। সেই নাগরিক উপদেশ কমিটি আমলাদেরকে উপদেশের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। গতিশীল নীতি ও নেতৃত্বের মাধ্যমে, অর্থাৎ নাগরিকরা গতিশীল নীতির জন্য চাপ দিতে পারেন এবং তাদের গতিশীল নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন। জনমত গঠনের মাধ্যমে, অর্থাৎ জনগণ যদি এমন একটি জনমত তৈরি করতে পারে আমলাদের বিরুদ্ধে, যে কোনো আমলা যদি কোনো খারাপ কাজ করে বা কোনো বিশেষ শ্রেণীর আমলারা যদি কোনো খারাপ কাজ করে, তাহলে জনমত গঠনের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপরে হচ্ছে সুশীল সমাজে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেক সমাজে কিন্তু সুশীল সমাজ আছে, অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রে সুশীল সমাজ থাকে। সেই সুশীল সমাজ যদি সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমলাদের নিয়ন্ত্রণ করতে পারেন, বা বিভিন্ন লেখালেখির মাধ্যমে তারা আমলাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারেন। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমলাদের ক্ষমতা কেন্দ্রীভূত না করে সেটা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিলে বা ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করলে কিন্তু আমলারা নিয়ন্ত্রণে থাকবে বলে অনেকেই মনে করেন। জবাবদিহিতা বৃদ্ধি করে, অর্থাৎ আমলাদের জবাবদিহিতার যে সিস্টেম আছে সেটা বৃদ্ধির মাধ্যমেও কিন্তু আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে রাজনৈতিক জবাবদিহিতা যদি বৃদ্ধি করা যায়, পার্লামেন্টে এবং মন্ত্রীরা যদি নিয়ন্ত্রণ করতে পারেন রাজনৈতিকভাবে, এমনকি প্রধান নির্বাহী, কিন্তু সেটা পরে আসছি। এরপর হচ্ছে প্রশিক্ষণ ও নৈতিকতা বৃদ্ধি করে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমলাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণ দিলে, যে কিভাবে কাজটা জনগণের সেবার জন্য করতে হবে, যথাযথ প্রশিক্ষণ দিলে এবং নৈতিকতা বৃদ্ধি প্রশিক্ষণ দিলেও কিন্তু আমলাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সে নৈতিকতা হতে পারে ধর্মীয় নৈতিকতার মাধ্যমে, ব্যক্তিগত নৈতিকতার মাধ্যমে, পারিবারিক নৈতিকতাও থাকতে পারে। এই সমস্ত বিভিন্ন প্রকার নীতি নৈতিকতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমলাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং করা হয়ে থাকে। বিভিন্ন কমিশনও কিন্তু আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। এই উদাহরণস্বরূপ বলা যেতে পারে দুর্নীতি দমন কমিশন, দুদক বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা তোমরা জানো, দুদক কোনো আমলা দুর্নীতি করলে তাকে ধরবে, এবং সে দুদক হতে পারে, তারপরে বিভিন্ন আইন কমিশন হতে পারে, মানবাধিকার কমিশন আছে, এই ধরনের বিভিন্ন কমিশন থাকতে পারে। কর্ম কমিশন আছে, সরকারি বিপিএসসি বলা হয়, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এরাও কিন্তু আমলাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন সিদ্ধান্ত জানিয়ে। সর্বশেষে যেটা বলা যায়, কন্ট্রোল অফ ব্যুরোক্রেসির, সরকার প্রধান কর্তৃক নিয়ন্ত্রণ। অর্থাৎ একটি রাষ্ট্রের সরকার প্রধান বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, যে দেশে যে সিস্টেম আছে, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী সরাসরি যে কোনো আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এটা সম্ভব। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ কেন প্রয়োজন এবং নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করলাম। আমরা এখন উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রে, বিশেষ করে উন্নয়নশীল রাষ্ট্রে আমলাতন্ত্র কি কি কাজ করে এবং তারা কিভাবে রাষ্ট্রকে উন্নতি শিখরে নিয়ে যেতে পারেন, সে বিষয়টা আমরা দেখতে চাই। যে রোল অ্যান্ড ফাংশন অফ ব্যুরোক্রেসি ইন ডেভেলপিং কান্ট্রিজ। আধুনিক বিশ্বের উন্নয়নশীল দেশসমূহে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
সরকারের কল্যাণমূলক কর্মকাণ্ড বৃদ্ধির সাথে সাথে আমলাদের কাজ, দায়িত্ব ও কর্তব্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে অধ্যাপক ফাইনার বলেছেন, The functions of the civil service in the modern state is not merely an improvement of government. Without it, indeed, government itself would be impossible. তো আমরা এক এক করে আমলাতন্ত্রের ভূমিকা ও কার্যাবলী নিয়ে কথা বলতে চাই। প্রথমেই বলা যায় সরকারি নীতি নির্ধারণ, অর্থাৎ উন্নয়নশীল দেশে আমলারা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেন, সেটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখেন। অর্থাৎ যে নীতিগুলো নির্ধারণ করা হয় এই নীতিগুলো তৈরি করে দেন আমলারা। যেহেতু তারা স্থায়ী ও বেতনভুক্ত কর্মচারী, তাই আমলারা কি করেন, যে রাজনৈতিক নেতৃবৃন্দ আসেন সরকার পরিচালনায় তারা তো অল্প দিনের জন্য আসেন এবং তারা অতটা দক্ষও থাকেন না। এই কারণে নীতি নির্ধারণে মূলত উন্নয়নশীল দেশের আমলারাই বেশি ভূমিকা পালন করে, বড় ভূমিকা পালন করে। তারা নীতি নির্ধারণ সরাসরি অংশগ্রহণ করেন এবং নীতি নির্ধারণ করে দেন। নীতি বাস্তবায়ন, নীতি শুধু নির্ধারণই নয়, আমলারা উন্নয়নশীল দেশগুলোতে নীতি বাস্তবায়ন করে থাকেন। অর্থাৎ সেই নীতিটা কিভাবে বাস্তবায়িত হবে সে একদম রুট লেভেল, তৃণমূল পর্যায়ে তারা পৌঁছে দেন নীতিসমূহ বিভিন্নভাবে বাস্তবায়ন করে। এরপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা, 3 নম্বর। হ্যাঁ, সরকার যে সমস্ত সিদ্ধান্তগুলো গ্রহণ করেন সেই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন আমলারা। সচিবরা সচিবালয়ে মন্ত্রীদেরকে এবং প্রধানমন্ত্রীকে, বিশেষ করে মন্ত্রী পরিষদকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে থাকেন তারা তাদের অভিজ্ঞতার মাধ্যমে। কল্যাণমূলক কাজ, একটি রাষ্ট্রে বিভিন্ন রকমের কল্যাণমূলক কাজ করে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কল্যাণমূলক কাজ, দারিদ্র দূরীকরণ, সমাজে যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে সেই সকল কল্যাণমূলক কাজে কিন্তু দুস্থদের দেখাশোনা ইত্যাদি, এই সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া গোষ্ঠী আছে তাদের কল্যাণমূলক কাজগুলো করে থাকেন কিন্তু আমলারা সেই কল্যাণমূলক কাজে সহযোগিতা করে থাকেন। পরামর্শ প্রদান, আমি আগেও বলেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমলারা কিন্তু মন্ত্রীদেরকে বা রাজনৈতিক ব্যক্তিদেরকে, সরকারকে বিভিন্ন রকমের পরামর্শ প্রদান করে থাকেন যে কিভাবে আরো ভালো সার্ভিস দেওয়া সম্ভব, জনগণের আরো কল্যাণ করা যায়। এই পরামর্শ প্রদানের কাজটা আমলারা করে থাকেন। এমনকি প্রত্যেক মন্ত্রীর একজন পিএস থাকেন, সে পিএস কিন্তু আমলাতন্ত্রের লোক সদস্য। তারা বিভিন্নভাবে হেল্প করে থাকেন, পরামর্শ প্রদান করে থাকেন, বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে থাকেন আমলারা, যে শিক্ষার ক্ষেত্রে কিভাবে আরো উন্নত করা সম্ভব, স্বাস্থ্যের ক্ষেত্রে কিভাবে সম্ভব ইত্যাদি। সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখা, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে কিন্তু এই কাজটা আমলারা খুবই গুরুত্বের সাথে করে থাকেন এবং ভূমিকা রাখেন, সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখেন। অর্থাৎ একটি সমাজ কিভাবে আধুনিক সমাজে পরিণত করা যায় এটা আমলারা করে থাকেন, বিভিন্নভাবে করে থাকেন। সেটা উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে করতে পারেন এবং সরাসরি জনগণের সাথে মিশিয়ে জনগণের কাছ থেকে তথ্য নিয়ে তৃণমূল পর্যায়ে জেলা প্রশাসনের লোকজন এগুলো করতে পারেন। তারা এগুলো করে সরকারের কাছে রিপোর্ট করেন এবং সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখেন পরোক্ষ ও প্রত্যক্ষ উভয়ভাবে। জনস্বার্থ সম্পর্কিত কার্যাবলী পরিচালনা করা, বিভিন্ন রকমের জনস্বার্থ সম্পর্কিত কাজ আছে, আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সামাজিক যে সমস্ত কার্যাবলীগুলো আছে এখানেও আমলারা অনেক ভূমিকা রাখেন। জনস্বার্থ সম্পর্কিত যত কাজ, রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি, সব বিভিন্নভাবে জনস্বার্থ সম্পর্কিত যেসব কাজ রয়েছে সেগুলো জনগণের শান্তির রক্ষার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার জন্য যত ধরনের জনস্বার্থ কাজ রয়েছে সেগুলো আমলারা পরিচালনা করে থাকেন। অতএব আমলাতন্ত্র এখানে বড় ভূমিকা রাখে। 8 নম্বর, আইন প্রণয়নে সহায়তা করা। এটা নীতি নির্ধারণের মধ্যেও কিছুটা পড়ে, তবে আইন প্রণয়নেও কিন্তু আমলারা খুব বড় ভূমিকা পালন করে। এই জন্য আইন মন্ত্রণালয় রয়েছে এবং আইন মন্ত্রণালয়ে আমলারা বিভিন্ন উইং রয়েছে, বিভিন্ন বিভাগের উইং এর কর্মকর্তারা তারা আইন প্রণয়নে সরাসরি সহায়তা করেন এবং আইনটা যে আইনগুলো পার্লামেন্টে পাস হয় সেটা মূলত খসড়াগুলো তৈরি করে দেন হচ্ছে আমলারা, যেটা পরবর্তীকালে পার্লামেন্টে বিভিন্নভাবে পাস হয়ে থাকে বিভিন্ন আলোচনার মাধ্যমে। তবে আইনটা তৈরি করে থাকেন আমলাতন্ত্রের সদস্যগণ। আইন বাস্তবায়নও করে থাকেন আমলারা, আইন ভঙ্গ করলে তার শাস্তির ব্যবস্থা করেন আমলারা। অর্থাৎ আমলারা কিন্তু বিভিন্নভাবে আইন বাস্তবায়নে ভূমিকা রাখেন। 10, উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকার ক্ষেত্রে
দৈনন্দিন কাজ পরিচালনা, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্য দৈনন্দিন যে সমস্ত রুটিন কাজ আছে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অফিস, বিভিন্ন দপ্তর পরিদপ্তর রয়েছে, সেখানে দৈনন্দিন যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরাই পরিচালনা করে থাকি। অতএব দৈনন্দিন কাজ পরিচালনা করা পিছনে আমলাদের ভূমিকা রয়েছে। সংবাদ ও তথ্য সরবরাহের কাজ, তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন সংবাদ ও তথ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই পালন করে থাকেন। বিচার সংক্রান্ত কাজ করে থাকেন আমরা তৃণমূল পর্যায়ে। এই যে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন, যে কোনো সময় বিভিন্ন অপরাধ, ছোটখাটো অপরাধগুলো আমলাতন্ত্রের লোকগুলো বিচার করে থাকেন। পররাষ্ট্র নীতির রূপায়ণ, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু উন্নত বিশ্বের সাথে যোগাযোগ সংযোগ কিভাবে রক্ষা করে চলা যায়, কিভাবে রপ্তানি উন্নয়ন করা যায়, কিভাবে প্রয়োজনীয় বাণিজ্য স্থাপন করা যায় ইত্যাদি পররাষ্ট্র নীতি রূপায়ণের কাজটা কিন্তু আমলারাই করে থাকেন। প্রশাসনের নিরবচ্ছিন্নতা বজায় রাখা, অর্থাৎ প্রশাসনটা অর্থাৎ একটি রাষ্ট্র যে প্রশাসন ব্যবস্থা চালু রাখা, নিরবচ্ছিন্ন রাখা, এই কাজ কিন্তু আমলারা করে থাকেন। অর্থাৎ সরকার যদি কখনো স্টেপ ডাউন করেন বা কিছুদিন সরকার নাও থাকতে পারেন, সেই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা বা প্রশাসনের নিরবচ্ছিন্নতা বজায় রাখার দায়িত্ব আমলারা পালন করে থাকেন। বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব আমলারা পালন করে থাকেন। অর্থাৎ একটি রাষ্ট্রের, তৃতীয় বিশ্বের রাষ্ট্রে উন্নয়নে তারা যেভাবে ভূমিকা রাখে, বিভিন্ন স্বার্থ গোষ্ঠী রয়েছে, বিভিন্ন সামাজিক গোষ্ঠী রয়েছে, তাদের যে স্বার্থ, সেই স্বার্থের মধ্যে মধ্যস্থতা তৈরি করার দায়িত্ব আমলারাই নিয়ে থাকেন এবং সরকারের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এটা বাস্তবায়ন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 16 নম্বর যেটা, অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখেন। অর্থাৎ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি প্রণয়ন করা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত যে অর্থনৈতিক উন্নতিতে যা যা প্রয়োজন সব কাজে কিন্তু আমরা অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখেন বিভিন্নভাবে। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ জনগণ যাতে কখনো নিজেরা শান্তি শৃঙ্খলা ভঙ্গ না করেন কোনো দুর্ঘটনার মাধ্যমে বা কোনো আন্দোলনের মাধ্যমে, সেটা শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমলারা ভূমিকা রাখেন। তার জন্য পুলিশ ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য বিভিন্ন জেলা প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কর্মকর্তাদের সাথে জড়িত। সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন করার দায়িত্ব কিন্তু পালন করে থাকেন এই আমলারাই। সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপন, অর্থাৎ জনগণ তাদের সমস্যাগুলো আমলারা তুলে ধরেন সরকারের কাছে এবং সরকার সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে নীতি নির্ধারণের মাধ্যমে। আধুনিকীকরণে ভূমিকা রাখেন আমলারা, অর্থাৎ উন্নত বিশ্বের যে চাহিদা, আধুনিক সমাজের যে চাহিদা, সেটা কিন্তু পূরণ করার জন্য আধুনিকীকরণে যা যা প্রয়োজন, যে সমস্ত কর্মসূচি নেওয়া প্রয়োজন, আমলারা সেটা করে থাকেন এবং তারা বাইরে থেকেও প্রয়োজন প্রশিক্ষণ নিয়ে আসেন এবং তারা এই সমাজের আধুনিকীকরণে ভূমিকা রাখেন। মন্ত্রীদের সরাসরি সহায়তা করে থাকেন আমলারা এবং সংস্কারের বাহক বলা হচ্ছে 21 নম্বর যেটা, অর্থাৎ আমলারা হচ্ছে সংস্কারের বাহক, তারা সমাজ সংস্কারে ভূমিকা রাখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমলাতন্ত্রের তত্ত্ব নিয়ে একটু কথা বলতে চাই। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্ব। আমলাতন্ত্র এবং ম্যাক্স ওয়েবার একেবারে সমার্থক একটি শব্দ। তো আমরা দুটি ছবি এখানে দেখাচ্ছি, এখানে তোমরা দেখো, ব্যুরোক্রাসি থিওরি কনসেপ্ট। এখানে ম্যাক্স ওয়েবারের ছবি রয়েছে। ম্যাক্স ওয়েবার, যিনি আমলাতন্ত্রের জনক বলা হয়, জার্মান প্রখ্যাত জার্মান প্রশাসনবিদ বা জার্মান সমাজবিজ্ঞানী। তার আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রাসির কিছু উপাদান রয়েছে, সেগুলো এখানে দেওয়া হয়েছে, এটা আমরা আলোচনা করব। এবং এখানেও ম্যাক্স ওয়েবারের ব্যুরোক্রাসির কিছু চার্ট রয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, সেগুলো দেখানোর জন্য আমি জাস্ট উপস্থাপন করেছি। এখন আমরা ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্ব নিয়ে দেখতে চাই একটু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের জানতেই হবে ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র আসলে কি। সুপ্রসিদ্ধ জার্মান সমাজবিজ্ঞানী, জন্ম 1864। ম্যাক্স ওয়েবার হলেন আমলাতন্ত্র সম্পর্কিত আধুনিক ধারণার প্রথম প্রধান বক্তা। তিনি তার এসেজ ইন সোসিওলজি এবং দ্য থিওরি অফ সোশ্যাল এন্ড ইকোনমিক অর্গানাইজেশন নামক গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। তিনি আমলাতন্ত্রের কোনো সংজ্ঞা প্রদান করেননি, কিন্তু প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তার আমলাতন্ত্রকে আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র বলা হয়, আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রেসি বলা হয়। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, অর্থাৎ ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের কি কি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর হচ্ছে পদসোপান নীতি, অর্থাৎ উনি আমলাতন্ত্রের, আইডিয়াল আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যর কথাগুলো বলেছেন, তার 1 নম্বরেই বলেছেন পদসোপান নীতি থাকবে। অর্থাৎ আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা উনি বলেছেন পদসোপান, অর্থাৎ কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কর্মকর্তাদের বা কর্মচারীদের মধ্যে যে পদসোপান নীতি আছে, অর্থাৎ একজনের নিয়ন্ত্রণে কয়জন, তার নিয়ন্ত্রণে কে থাকবে, তার নিয়ন্ত্রণে, এই যে পদসোপান নীতি, অর্থাৎ কাজের সুষ্ঠু সম্পাদনের জন্য পদসোপান নীতি, অর্থাৎ হায়ারার্কি সিস্টেম এর কথা উনি বলেছেন। 2 নম্বর হচ্ছে
কর্ম বন্টন ও কর্ম বিশেষীকরণ, এটা ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। অর্থাৎ উনি বলেছেন আমলাদের মধ্যে কর্ম অবশ্যই ভাগ করে দিতে হবে, কারণ একজন ব্যক্তি সব কাজ করতে পারবে না। সেই কর্ম বন্টন এবং কর্ম বিশেষীকরণ, অর্থাৎ একই শ্রেণীর কাজ একই ব্যক্তিরা করবে, অন্যরা করবে না, অর্থাৎ কর্মকে ভাগ করে কর্ম বিশেষীকরণের কথা বলা হয়েছে। আমলাতন্ত্রের তৃতীয় বৈশিষ্ট্য ম্যাক্স ওয়েবারের মতে উত্তরাধিকার নয় যোগ্যতা। উনি বলেছেন আমলাতন্ত্রে কিন্তু কোনো উত্তরাধিকার সূত্রে নিয়োগ দিলে চলবে না, সেখানে অবশ্যই যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হতে হবে। অর্থাৎ যারা যোগ্য ব্যক্তি সেই যোগ্যতা নির্ধারণ করার পরে সেই যোগ্যতা অনুযায়ী আমলাতন্ত্রে নিয়োগ হবে। 4 নম্বর হচ্ছে প্রশিক্ষণ, এটি আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ম্যাক্স ওয়েবার বলেছেন প্রশিক্ষণ আমলাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, প্রশিক্ষণ থাকতে হবে এবং তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকতে হবে, অর্থাৎ আমলাতন্ত্রে অবশ্যই কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমলাতন্ত্রের সকল ধরনের নিয়োগ হতে হবে এবং হয়েও থাকে তাই। 6 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলেছেন আমলাতন্ত্রের ম্যাক্স ওয়েবার, অরাজনৈতিক ও নির্দলীয়। আমরা সবাই জানি, প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে আমলাতন্ত্র হচ্ছে অরাজনৈতিক এবং নির্দলীয়, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নিয়োগ হবে না এবং এটা পুরাটাই হবে নির্দলীয়, কোনো দলের প্রতি তাদের আনুগত্য থাকবে না, তারা নির্মোহভাবে বা নির্দলীয়ভাবে জনগণের সেবা প্রদান করবেন, এটাই ধরে নেওয়া হয়। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র তত্ত্বের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, অর্থাৎ আমলারা আধুনিক প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হবে এবং তারা প্রশাসন পরিচালনা করবে সুন্দরভাবে। পদোন্নতি, ম্যাক্স ওয়েবার বলেছেন যে আমলাতন্ত্রে অবশ্যই পদোন্নতির বিধান থাকতে হবে, নির্ধারিত সময়ে বা নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদেরকে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, না হলে তারা কিন্তু নিরাশ হয়ে যাবে। এই পদোন্নতি থাকতে হবে এবং এটা তাদের জন্য একটি প্রেরণা। লিখিত ডকুমেন্ট অর্থাৎ রিটেন ডকুমেন্ট ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য, অর্থাৎ আমলাতন্ত্রের যত কাজ হবে সবই থাকবে ডকুমেন্টেড, লিখিত আকারে সেটা সংরক্ষিত থাকবে। নিরপেক্ষতা ও সৃজনশীলতা, এইটা কিন্তু আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ তারা নিরপেক্ষ থাকবে এবং তাদের মধ্যে সৃজনশীলতা থাকবে, তারা উদ্ভাবন করবে যে রাষ্ট্রকে আরো কিভাবে সুন্দরভাবে সবকিছু উদ্ভাবন করে পদ্ধতি উদ্ভাবন করে রাষ্ট্রকে ভালোভাবে সেবা দেওয়া যায়, জনগণকে সেবা দেওয়া যায়। বেতন ভাতা ও পেনশন, অর্থাৎ একটা সুনির্ধারিত কাঠামোতে বেতন ভাতা থাকবে আমলাতন্ত্রের সদস্যদের এবং তাদের পেনশনের ব্যবস্থা থাকবে যাতে তারা অবসর জীবনে নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারে। আনুষ্ঠানিকতা, আমলারা কখনোই নিয়মের বাইরে কোনো কাজ করবে না, তারা সবকিছু ফর্মাল ওয়েতে করবে, এই জন্যই বলা হচ্ছে আনুষ্ঠানিকতা আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। স্থায়িত্ব, অর্থাৎ আমলাতন্ত্রে যারা চাকরিতে করবেন তারা তাদের চাকরিটা হবে স্থায়ী, যাতে তাদের চাকরি চলে যাওয়ার কোনো ভয় না থাকে এবং তারা স্থায়ী থাকবে বলেই তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে প্রশাসনে এবং রাষ্ট্রের সহযোগিতা করতে পারবে। নৈর্ব্যক্তিক আদেশ, অর্থাৎ আমলাদের যে আদেশটা থাকবে সেটা হবে নৈর্ব্যক্তিক, অর্থাৎ কোনো ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন হবে না, নিয়ম অনুযায়ী আমলাতন্ত্রের আদেশ হবে নৈর্ব্যক্তিক আদেশ। ইম্পার্সোনাল অর্ডার বলা হয় ইংরেজিতে, অর্থাৎ এই আদেশটা হবে পদে থাকার কারণে কিন্তু কোনো ব্যক্তির কারণে নয়, অর্থাৎ যে আদেশটা উপর কর্মকর্তা নিচের কর্মকর্তাকে দিবে সেটা হচ্ছে নৈর্ব্যক্তিক থাকবে, ইম্পার্সোনাল, এটা নিয়ম অনুযায়ী আদেশটা হবে পদে থাকার কারণে। তারপরে প্রধান জীবিকা, আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে বলা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে ম্যাক্স ওয়েবার বলেছেন যে এটা তাদের প্রধান জীবিকা হবে, অর্থাৎ এটা আর কোনো কাজ বা আর কোনো চাকরি বা ব্যবসা তারা করতে পারবে না, তাদের এই যে তাদের কাজ এটাই তাদের প্রধান জীবিকা হিসেবে গণ্য করা হবে। সার্বক্ষণিক কর্মচারী, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্বের অন্যতম দিক হচ্ছে উনি বলেছেন যে আমলাতন্ত্রের সদস্যরা হবে সার্বক্ষণিক, এরা কোনো ঘন্টা সময় না, এরা 24 ঘন্টায় সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ এরা সব সময় রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকবে। সেবার মনোভাব, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সেবার মনোভাব অবশ্যই সবার মধ্যে থাকবে এবং তারা যা করবে সবই জনগণের সেবার জন্য উৎসর্গীকৃত হবে। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের তত্ত্বের সমালোচনা, সেটা একটু বলতে চাই যে ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র খুব গৃহীত হয়েছে সারা বিশ্বে, কিন্তু তার সমালোচনার বাইরে নয়, বিভিন্ন সমাজবিজ্ঞানী এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ সমালোচনা করেছেন। তার মধ্যে কার্ল জে ফ্রেডরিক বলেছেন এটা আদর্শ প্রকৃতির নয়, যদিও বলা হয় আদর্শ কিন্তু আসলে মোটেও আদর্শ প্রকৃতির নয়, এর মধ্যে অনেক সমস্যা রয়ে গেছে।
গোল্ডনার বলেছেন সকল দেশে প্রযোজ্য নয়, সামাজিক দিক উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ গোল্ডনার সমালোচনা করে বলেছেন এটা সব দেশের জন্য প্রযোজ্য নয় এবং এটা মূলত সামাজিক দিক একেবারেই উপেক্ষা করা হয়েছে। অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করে সেই সমাজকে একদম উপেক্ষা করা হয়েছে। ওই সমাজের যে সমস্ত ঘটনাবলী তার উপর প্রভাব বিস্তার করে সেটা একেবারেই এড়িয়ে যাওয়া হয়েছে তার এই তত্ত্বে। ম্যাক্স ওয়েবারের তত্ত্বকে হারবার্ট এ সাইমন সমালোচনা করেছেন এভাবে যে আইনগত কাঠামোর উপর অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন এবং কর্মচারীদের মানবিক দিক উপেক্ষা করেছেন। ট্যালকট পার্সন বলেছেন আদেশ প্রদানের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি না দক্ষ ব্যক্তিকে মান্যতা করা হবে তা সুস্পষ্ট নয়। এবং অনেকেই সমালোচনা করেছে আমলাদের রাজনৈতিক জবাবদিহিতার ব্যবস্থার কথা ম্যাক্স ওয়েবার একদমই বলেননি, এটা অনেক সমালোচনা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন বুক রেফারেন্স অর্থাৎ কি কি বই, আমরা এর আগের ক্লাসগুলোতেও বলেছি একই, লোক প্রশাসন তাত্ত্বিক ও প্রায়োগিক রূপরেখা, এটা মিলি আলম রহমানের তানহা পাবলিকেশনস, এম শামসুর রহমানের আধুনিক লোক প্রশাসন বাংলা একাডেমির, উদুত ভূঁইয়ার লোক প্রশাসন পরিচিতি ঢাকা আনন্দ প্রকাশনের, এবং লোকমান সালাম ও নজরুলের একটি বই লোক প্রশাসন পরিচিতি এনএস পাবলিকেশনস, রাখি বর্মনের লোক প্রশাসন পরিচিতি এবং আনসার উদ্দিনের লোক প্রশাসন পরিচিতি লোক প্রশাসন তথ্য প্রয়োগ, এবং নূর নবী এবং মতিউর রহমানের লোক প্রশাসন পরিচিতি অমিকন পাবলিশিং হাউস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আমলাতন্ত্র থেকে অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন করা হয়ে থাকে আমলাতন্ত্র কি, আমলাতন্ত্র নিয়ন্ত্রণ কেন প্রয়োজন, আমলাতন্ত্র নিয়ন্ত্রণের উপায় আলোচনা করো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, তাছাড়া ম্যাক্স ওয়েবের আমলাতন্ত্র তত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো, তাছাড়া আমলাতন্ত্রের উন্নয়নশীল দেশে আমলাতন্ত্রের ভূমিকা, উন্নয়নে কি ভূমিকা রাখে ইত্যাদি। আমলাতন্ত্রের ত্রুটি বা গুণাবলীও আসতে পারে, তোমরা একটু ভালো করে একটু পড়াশোনা করো। আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। করোনার মধ্যে তোমরা আশা করছি পড়াশোনা বন্ধ করোনি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।